নেই, তবে আমার মৃতদেহ যতক্ষণ দরিয়ার কাছে থাকবে ততক্ষণ আমি এই পৃথিবী ছেড়ে আমার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পারবো না। আমার মৃতদেহ এনে কবর দিতে হবে আপু, তাহলে আমি চিরতরে মুক্ত পাবো। আমি সামনে গিয়ে রিস্পার ঠান্ডা মুখে হাত বুলিয়ে বললাম, বোন আমার, তুই আমার জীবনে এমন সময় এলি যখন আমি চাইলেও তোকে নিজের কাছে রেখে দিতে পারবো না। আমার মাকেও আমি কোনোদিন দেখলাম না, তার আদরও পেলাম না, কেন হলো এমনটা আমার সাথে? রিস্পা বলল, আপু সৃষ্টিকর্তা হয়তো ওইভাবে আমাদের ভাগ্য লিখে রেখেছেন, আমরা চাইলেও তো আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি না। মা তোমাকে অনেক ভালোবাসতো, আমার কাছে সবসময় তোমার কথা বলতো। আমিও ভাবতাম বড় আপু থাকলে আমাকে খুব আদর করত, অনেক খুনসুটি ঝগড়া অভিমান হতো, কিন্তু একটা দেওয়াল ছিল আমাদের মাঝে, সেই দেওয়ালটা ভাঙা পর্যন্ত আমরা বেঁচেই থাকলাম না। গালিব স্যার বলল, তোমাদের দুই বোনের কান্নাকাটি শেষ হলে কাজের কথা বলি তাহলে। ডোরিয়াকে হারাতে হলে আমাদের কি করতে হবে সেই ব্যাপারে কিছু বলো রিস্পা। রিস্পা বলল, আগামীকাল মধ্যরাতে আমার কবরের পাশে ডোরিয়া তার সঙ্গীদেরকে নিয়ে একটা জলসা বসাবে, সেখানে আমার মৃতদেহ থাকবে। জলসা শেষে ডোরিয়া তার সঙ্গীদেরকে আদেশ করবে আমার মৃতদেহ টুকরো টুকরো করে জলসে ছড়িয়ে ছিটিয়ে দিতে, যাতে আপনি কখনো আমার মৃতদেহ কবর দিতে না পারেন। আর এর মধ্যেই আমি চিরকালের জন্য ডোরিয়ার বন্দী হয়ে থাকব, সাথে আপনার আত্মাও ডোরিয়া দখল করে নিবে। তাহলে কাল রাতে আমরা যাব সেখানে, ডোরিয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এখন যা দরকার হয় তা করব। রিস্পা বলল, আপু তুমি আমাদের গোপন পরিকল্পনার অংশ থাকবে, স্যার সেখানে সরাসরি যাবে যেহেতু স্যারের সাথে ডোরিয়ার একটা চুক্তি হয়েছে, আর তুমি যাবে গোপনে সবার চোখের আড়ালে, সঠিক সময়ের অপেক্ষা করবে। স্যার যখন রিস্পা বলে ডাক দিবে তুমি স্যারের চাকু নিয়ে আমার মৃতদেহ বিধিয়ে দিবে, হাত কাঁপা বা ভয় পাওয়া যাবে না, মায়াও করা যাবে না। ঠিক আছে, আমি তাই করব, চাকুটা আমার কাছে আছে এখনো, আমি কাল পর্যন্ত নিজেকে তৈরি করে নিব। রিস্পা বলল, তাহলে এখন আমি যাই, কাল সেখানে দেখা হচ্ছে। স্যার আপু নিজেদের খেয়াল রাখবেন, তাহলে এখন আমি যাই। রিস্পা চলে গেল। আমি বললাম, স্যার কাল পর্যন্ত আমরা কি করব? আমার মনে হয় আমাদের আলাদা হওয়া ঠিক হবে না। হ্যাঁ, আমাদের একসাথে থাকতে হবে। আপাতত তোমার হোস্টেলে যাওয়ার দরকার নেই, আমাদের বাড়িতে চলো, বাড়িতে তোমার শাশুড়ি মা আছে, সে তোমার খেয়াল রাখবে। সরি, আমার মা আছে বাড়িতে। আমি হাসি চেপে বললাম, স্যার আপনি না, চলেন তাহলে শাশুড়ি মায়ের দোয়া নিয়ে আসি। সরি, আপনার মায়ের। আমার মামা বলছিল দুইটা জিনিস আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এক হলো হাসি, দুই হলো গ্যাস। তাই হাসি মুখে আটকে না রেখে বাহিরে আসতে দাও, মন খুলে হাসো, কষ্টের সময় এই হাসি তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে। দুইজনেই হাসতে হাসতে হাঁটতে লাগলাম। সত্যি জীবন কখন কোন দিকে মোড় নেয় তা সত্যিই বোঝা মুশকিল। কয়েকদিন আগেই ভাবতাম আমার জীবনে কোনো লক্ষ্য নেই, যেভাবে চলছে চলতে থাক, কিন্তু কয়েকদিনই যেন সবকিছু বদলে গেল। আমার বোনের দেখা পেলাম, আমার মায়ের কথা জানতে পারলাম, আর বিশেষ করে এমন একজন মানুষের সাথে পরিচয় হলো যে কখনো আমার মন খারাপ হওয়ার সময়ই দিবে না, আমার হাসিটা কখনো হারিয়ে যেতে দিবে না। স্যারের বাড়িতে আসলাম, তার মায়ের সাথে দেখা করলাম, আমাকে এতটা আপন করে নিবে ভাবতে পারিনি। নিজের মেয়ের মতো আমাকে বরণ করে নিয়েছে। মায়ের আদর বোধ হয় এমনই হয়। আমাকে তার নিজের হাতে খাইয়ে দিল, চুলে তেল দিয়ে খুব সুন্দর করে চুল বেঁধে দিল। লুকিয়ে অনেকক্ষণ কান্না করলাম। ছোটবেলা থেকে অবহেলা অযত্নে বেড়ে ওঠা একটা মানুষের কাছে এত ভালোবাসা অনেক বড় উপহার। আমি স্যারের মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আন্টি, গালিব স্যার যে কোথায় যায়, কি করে বেড়ায় সারাদিন, সেটা নিয়ে আপনি চিন্তা করেন না? আন্টি বলল, গালিবকে আমি আমার নিজের আদর্শে বড় করেছি মা, ও যদি বছর খানেকের জন্য বাসায় না ফিরে আমার চিন্তা হয় না, কারণ আমি জানি গালিব কখনো কোনো অন্যায় কাজ করবে না আর মানুষের বিপদে নিজেকে উৎসর্গ করে দিবে। সত্যি পথে থাকতে গিয়ে যদি ওর মৃত্যু হয় আমি ওর জন্য গর্ব করব। সেদিন অনেক কথা হলো আন্টির সাথে, অনেক আড্ডা দিলাম আমরা তিনজন। আমার জীবনের সেরা মুহূর্ত ছিল ওই সময়টা। পরের দিন রাতে আমরা বের হলাম আমাদের কাজে। আন্টি বলল, এত রাতে আবার কি কাজ তোদের? স্যার বলল, রাতের কাজ রাতেই করতে হয় মা, তুমি চিন্তা করো না, কাল সকালে ফিরে আসবো। তখন রাত প্রায় 12:30, পুরো এলাকা নিস্তব্ধতায় ঘেরা, একটা ঝিঝি পোকার ডাকও কানে আসছে না। আমরা পৌঁছে দেখলাম চারদিকে আগুনের মশাল লাগানো। দূর থেকেই দেখতে পেলাম রিস্পার কবরের পাশে অনেক মানুষের ভিড়। মানুষ বললে ভুল হবে, তারা অন্য মেহমান, সবাই মাথা নিচু করে বিড়বিড় করে যেন কি বলছে। তার সামনে ডোরিয়া বড় একটা সিংহাসনে বসে আছে চোখ বন্ধ করে। স্যার বলল, তুমি এখানে লুকিয়ে থাকো, আমি ডাক দিলে চলে আসবে, আর চারদিকে খেয়াল রাখো। এই বলে স্যার সেখানে চলে গেল। এতগুলো শয়তানের মাঝে স্যার বুক ফুলিয়ে যাচ্ছে, ভাবতেই গাটা কাটা দিয়ে ওঠে। হঠাৎ রিস্পা বাতাসের মতো এসে স্যারের সাথে হাঁটতে লাগলো। গালিব স্যার বলল, কি করতে হবে তোমার আপুকে সব বুঝিয়ে দিয়ে এসেছি, এখন যা করা লাগবে তা আমি করব, তুমি এখানে কেন আসলা? ডোরিয়া দেখলে সমস্যা হয়ে যাবে। রিস্পা বলল, চিন্তা করবেন না স্যার, আপনি ছাড়া এখানে কেউ আমাকে দেখতে পারবে না, এমনকি ডোরিয়াও না। শক্তি আমারও কিছু আছে, সেটা আজ দেখানোর সময়। স্যার আমি আপনার শরীরে প্রবেশ করব এখন, আপনার অনেক কষ্ট হবে কিন্তু সহ্য করতে হবে। এই বলে রিস্পা স্যারের শরীরে মিশে গেল।
স্যার চিৎকার দিয়ে বসে গেল মাথা নিচু করে। স্যারের চিৎকারে ডোরিয়া এবং তার সঙ্গীদের ধ্যান ভেঙে গেল। এসে গিয়েছে আত্মা দেওয়ার জন্য। এবার তুই হেরে যাবি সেটা জেনেও এই খেলায় অংশগ্রহণ করছিস। ওখানে বসে আছিস কেন? এই আগুনের ভিত্তির ভেতরে এসে বস। এত আয়োজন শুধু তোর জন্যই। স্যার কোনো কথাও বলছে না, নড়াচড়াও করছে না, শুধু মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে। ডোরিয়া চিৎকার করে বলল, তুই আসবি এখানে নাকি আমরা এসে তোকে টেনে হিচড়ে নিয়ে আসবো? এবারও স্যারের কোনো সারা শব্দ নেই। স্যারের কোনো সারা শব্দ না পেয়ে ডোরিয়া তার এক অনুসারীকে হাতের ইশারায় বলল, ওকে এনে আগুনের ভিত্তির মাঝে বসিয়ে দে। ডোরিয়ার অনুসারী আদেশ শুনে সাথে সাথে স্যারের দিকে এগিয়ে এলো। স্যার এখনো মাথা নিচু করে বসে আছে। সে এসে স্যারের কাঁধে হাত রাখতেই তার পুরো শরীরে আগুন ধরে গেল আর চিৎকার করতে করতে এক পর্যায়ে বাতাসে মিলিয়ে গেল। এটা দেখে ডোরিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে। হয়তো ডোরিয়া বুঝতে পারছে না এটা কিভাবে হলো। হঠাৎ স্যার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথায় দুইটা থাপ্পড় দিয়ে ডোরিয়ার দিকে তাকালো। স্যারের চোখে তখন কোনো মনি ছিল না, ধবধবে সাদা, আর মনে হচ্ছিল যেন তার চোখ থেকে আলো বের হচ্ছে। ডোরিয়া বুঝতে পারলো রিস্পা স্যারের শরীরকে বশ করে নিয়েছে। তাই ডোরিয়া হাসতে হাসতে তার সিংহাসনে বসে বলল, রিস্পা রিস্পা রিস্পা, তুই কি ভাবছস গালিবের শরীরে প্রবেশ করে আমাকে হারিয়ে দিবি? আমি ডোরিয়া, তোদের মতো হাজারো অশুভ আত্মার মনিব আমি, কিন্তু এই গালিবের জন্য আমি এখনো তোকে ঠিকভাবে বন্দি করতে পারছি না। আজ তোর আর তোর স্যারের শেষ দিন, দেখি কতক্ষণ লড়াই করতে পারস। গালিব স্যার ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই ডোরিয়া হলেও তোর স্মৃতিশক্তি খুব দুর্বল। তোকে আগেও বলছিলাম বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখন দেখ আমি কি করি। এই বলে গালিব স্যার ডোরিয়ার দিকে বাড়তে লাগলো। ডোরিয়ার অনুসারীরা একে একে এক এক করে স্যারের সামনে আসতে লাগলো। আর যাকে একবার ছুঁয়ে দেয় তার শরীরে আগুন ধরে যায়। আমি দূরে লুকিয়ে এসব দেখছি আর অপেক্ষা করছি কখন আমাকে ডাক দিবে, কিন্তু এখানে তো রিস্পার মৃতদেহ দেখছি না। তাহলে ডোরিয়া আমাদের প্ল্যান জেনে গেল? স্যার একটা একটা করে সব শয়তানকে হাওয়ায় মিলিয়ে দিচ্ছিল। হঠাৎ ডোরিয়ার পিছন থেকে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকা চারজন স্যারের দিকে এগিয়ে এলো। ডোরিয়া এখনো খুব শান্তভাবে বসে আছে, মনে হচ্ছে যেন তার অন্য কোনো পরিকল্পনা আছে। সেই চারজন এসে স্যারের সামনে দাঁড়ালো। স্যার একজনের গায়ে আঘাত করলো, কিন্তু এবার আর তার শরীরে আগুন জ্বলছে না। এভাবে চারজনের শরীরে আঘাত করলো পুরো শক্তি দিয়ে, কিন্তু তারা যেন অন্য কিছু, তাদের কিছুই হচ্ছে না। তাদের মাঝে একজন স্যারকে উপরে তুলে ফুটবলের মতো ফেলে দিল দূরে, আরেকজন গিয়ে আবার তুলে ডোরিয়ার সামনে এনে ফেলে দিল স্যারকে। স্যার আহত অবস্থায় ডোরিয়ার সামনে মুখ থুবড়ে পড়ে রইল। ডোরিয়া বলল, এতটুকুই করতে পারলি না মাত্র? আমি তো ভাবছিলাম আমার মুখোমুখি হবি, এখন তো দেখি আমার অনুসারীদের সাথে পেরে উঠলি না, আর যাকে লুকিয়ে রেখে এসেছিস তাকেও নিয়ে আসতে গিয়েছে। এই বলে ডোরিয়া অট্ট হাসিতে মেতে উঠল। তার হাসিতে যেন আশেপাশে সবকিছু কেঁপে উঠছে। আসসালামু আলাইকুম গাইস, যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।